নমস্কার, আমি শুভময় রায় আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স বাই শুভময় রায়। 2024 উচ্চ মাধ্যমিকের ফিজিক্সের মোস্ট ইম্পর্ট্যান্ট নিউমেরিক্যালের যে সিরিজ আমরা শুরু করেছি তার আজ দ্বিতীয় ক্লাস, এবং দ্বিতীয় ক্লাসটি হবে ভেরি একটা ইম্পর্ট্যান্ট ক্লাস, কারণ এই ক্লাসটিতে আমরা ডিসকাস করব ওয়েভ অপটিক্স, অর্থাৎ অপটিক্স থেকে আসা, আলো থেকে আসা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হবে আমাদের এই ক্লাসটি। টেস্ট পেপার খুললেই তোমরা দেখতে পাচ্ছ যে স্যার টেস্ট পেপারে যে গ্রুপ ডি যে সেকশনটা 5 নম্বরে, সেখানে স্যার আলো থেকে একটা কোশ্চেন আসছে, এবং সেখানে ইয়াংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষা অর্থাৎ ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, এখান থেকে অঙ্ক আসছে। তারপর সে বুস্টারের সূত্র, সেখান থেকে স্যার অঙ্ক আসছে। তাহলে এগুলো কোথা থেকে আসছে? এগুলো সবই কিন্তু তোমার ওয়েভ অপটিক্স। ওয়েভ অপটিক্সের 3টে সেকশন। ফার্স্ট যে সেকশন সেটা হচ্ছে তোমাকে ব্যতিচার, ব্যতিচার মানে ইন্টারফারেন্স অফ লাইট, সেখানে তোমার ঢুকে রয়েছে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। তারপর যে সেকেন্ড চ্যাপ্টারটা, সেখানে তোমার রয়েছে সমবর্তন বা পোলারাইজেশন অফ লাইট, যেখানে আমরা ব্রুস্টারের সূত্র, ম্যালাসের সূত্র পাচ্ছি, সেখান থেকেও তোমার অঙ্ক আসছে। এবং অপবর্তন বা ডিফ্রাকশন অফ লাইট, সেখান থেকে তোমাদের অঙ্ক আসছে। কি দিচ্ছে? বলছে কেন্দ্রীয় ঝালরের বেধ নির্ণয় করো, অথবা কেন্দ্রীয় ঝালর থেকে কোনো দূরত্বে অবস্থিত একটা অন্ধকার ঝালরের সে তার কত হবে, দূরত্ব কত হবে, বা ব্যবহৃত লাইটের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, বা যে স্লিটটা আমরা নিয়েছি রেখাছিদ্র তার বেধ কত, এদের বিভিন্ন ধরনের অঙ্ক আসছে আর তোমরা বুঝতে পারছো না। তো আজকের এই ক্লাসটি তোমরা শেষ অবধি দেখো, তাহলে এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসবেই এবং তোমরা পারবেই। তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো, তাহলে প্রথমে আমরা দেখে নেব ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট অথবা ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষা। একটু আমরা থিওরিটা দেখি এবং ফর্মুলাগুলো দেখি কি কি ফর্মুলা আসছে এখান থেকে, কারণ ফর্মুলা ডাইরেক্ট যদি আমরা ফর্মুলা মুখস্থ করে নিই, তাহলে কিন্তু আমরা ফর্মুলা মুখস্থ করে পরীক্ষা হলে নামাতে পারবো না, ভুলে যাব। তো আমরা জিনিসটা একটু বুঝে নিই যে কি ঘটছে এখানে। দেখো, ব্যাপারটা কি হয় যে এখানে একটা সোর্স থাকে, একটা লাইটের সোর্স থাকে, যেটা কিন্তু মোনোক্রোমেটিক সোর্স। মোনোক্রোমেটিক সোর্স মানে কি? একবর্ণী আলো। অর্থাৎ একবর্ণী আলো মানে কি? মানে বেনিয়া সহকলার যে 7টা কালার, এদের মধ্যে যে কোনো একটা হলেই হবে। এবার কি থাকে, এখান থেকে দূরে একটা স্লিট থাকবে, একটা সিঙ্গেল স্লিট থাকে, এটা হচ্ছে একটা স্লিট, বুঝতে পারলে? আর স্লিট মানে কি? রেখাছিদ্র। অর্থাৎ এই স্লিটটা এতটাই পাতলা যে একটা চুলের মতো, একটা চুলের যা বেধ হয় সেই বেধের মতো পাতলা একটা স্লিট। এর বেধ, প্রথম যে স্লিটটা, এর বেধ হয় মোটামুটি 1 মিলিমিটার, অর্থাৎ 1 মিলিমিটার বেধের একটা স্লিটকে আমরা এখানে রাখবো। স্লিটটা রাখবো ঠিক এখানটাতে, সোর্সটার এখানতে স্লিটটাকে আমরা রাখলাম, এটা রাখলাম এস স্লিট। এবার এখান থেকে দূরে আরও দুটো স্লিটকে আমরা রাখবো, নাম দেবো S1 এবং S2 স্লিট। মোটামুটি ডিস্টেন্স রাখবো 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার দূরে আরেকটা আদ্র স্লিট রাখবো। তাহলে এখানে দেখো দুটো স্লিট আমরা রেখেছি, অর্থাৎ দুটো রেখাছিদ্র আমরা রেখেছি, তাই এটাকে দ্বিরেখা ছিদ্র পরীক্ষা বলা হয়। এবং এই প্রত্যেকটা স্লিটের বেধ মোটামুটি হয় 0.3 মিলিমিটার মতো হয়। এই স্লিটগুলো বেধ হয় 0.3 মিলিমিটার। আর এই স্লিট দুটোর মধ্যে ডিস্টেন্স আমি ধরলাম স্মল ডি। এবার এই দুটো স্লিট থেকে দূরে একটা পর্দা রাখলাম, একটা পর্দা বা স্ক্রিন রাখলাম, একটা পর্দা বা স্ক্রিন রাখলাম, যেখান থেকে কি হবে না, এখানে গিয়ে তোমার লাইট গিয়ে পড়বে, এখানে লাইট মিলিত হবে, এবং এই পর্দার ওপর কি হবে না, আর একটা কথা মনে রাখবে যে পর্দাটার দূরত্ব মোটামুটি 1 মিটার থেকে বেশি হবে। দেখবে যত উত্তর তুমি পাবে পরীক্ষায়, সব তোমার কত 1 মিটার 2 মিটার এরকম তুমি পাবে, অর্থাৎ গ্রেটার দেন হবে কত 1 মিটার। এটাকে আমরা ধরি ক্যাপিটাল ডি। অর্থাৎ ছিদ্র থেকে, এই যে ছিদ্র, রেখা ছিদ্র থেকে পর্দার দূরত্ব আমরা ধরবো কত না ক্যাপিটাল ডি, যেটা হবে মোটামুটি 1 মিটারের বেশি, মানে একটু দূরত্বটা বেশি হবে। তাহলে কি করলাম না, বিজ্ঞানী ইয়ং কি করলো না, একটা সোর্স নিল, মোনোক্রোমেটিক সোর্স, তার থেকে একদম কাছে একটা স্লিট রাখলো, রেখাছিদ্র রাখলো, এবং তার থেকে একটু দূরে মোটামুটি 10 সেন্টিমিটার দূরে দুটো রেখাছিদ্র তোমার আমরা রাখলাম, S1 এবং S2, এবং সেখান থেকে দূরে একটা পর্দা রাখলাম, এবং পর্দার ওপর কি পাবো আমরা, ঝালর বা ফ্রিঞ্জ পাবো। সেই ফ্রিঞ্জটা হয় কেমন না, সেখানে ধরো যদি এটা লাল রঙের সোর্স হয়, তাহলে এখানে লাল কালো লাল কালো লাল কালো এই ধরনের কিন্তু আমি ফ্রিঞ্জ পাবো। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, যে ফ্রিঞ্জটা পাবো তার যদি আমরা লেখচিত্র আঁকি, তাহলে সেটা হবে কেমন। দেখো, যদি লেখচিত্র আমরা আঁকি, তাহলে এইভাবে লেখচিত্রের সাহায্যে আমাদের জিনিসটাকে বোঝাতে হয়। এই ধরনের লেখচিত্রের সাহায্যে আমাদের জিনিসটাকে বোঝাতে হবে। ধরো এই জায়গাটা একটু প্রথমে এটা না দিয়ে তুমি প্রথমে এটা টেনে নেবে, টেনে নেওয়ার পরে তারপর তোমরা মাঝে দাগটা দেবে, ঠিক আছে? তাহলে এই ধরনের কি পাবো না, আমরা ফ্রিঞ্জ পাবো, এই ধরনের আমরা ফ্রিঞ্জ পাবো।
এই ধরনের আমরা ফ্রিঞ্জ পাবো। তো এই যে আমরা যেটা আঁকছি এটা হচ্ছে ব্যতিচার ঝালরের তীব্রতা ভেরিয়েন্স। তীব্রতা আমরা লিখি আই দিয়ে, ক্যাপিটাল আই দিয়ে, তীব্রতা ভার্সেস দশাকোণ বা ফেজ ডিফারেন্স, দশাকোণের একটা লেখচিত্র। এই লেখচিত্রতে এই যে আমরা যে শীর্ষগুলো পাচ্ছি, এই যে শীর্ষগুলো পাচ্ছি, এইগুলো এই শীর্ষগুলো বোঝাচ্ছে ব্রাইট ফ্রিঞ্জ বা উজ্জ্বল ঝালর। এগুলো যে ব্রাইট, এটা হচ্ছে তোমার সেন্ট্রাল ব্রাইট বা কেন্দ্রীয় ঝালর, কেন্দ্রীয় উজ্জ্বল ঝালর। তারপরটা প্রথম ব্রাইট, তারপর প্রথম উজ্জ্বল ঝালর, তারপর দ্বিতীয় উজ্জ্বল ঝালর, তারপর তৃতীয় উজ্জ্বল ঝালর, এভাবে চলতে থাকবে। এবং এদিকেও তাই, এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ঝালর। এই যে যেটা পাচ্ছ এটা কেন্দ্রীয় উজ্জ্বল ঝালর, তারপর এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, তারপর চতুর্থ, এভাবে কিন্তু আমরা পাবো। ঠিক আছে? তো তাহলে মাঝে যেটা পাবো সেটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ঝালর। যদি এটা লাল বর্ণের হয় তাহলে প্রত্যেকটা উজ্জ্বল ঝালর হবে লাল বর্ণের। যদি এটা সবুজ কালারের হয়, যদি ধরো সোর্সটা সবুজ বা গ্রিন, তাহলে প্রত্যেকটা হবে কিন্তু গ্রিন, প্রত্যেকটা ব্রাইট হবে কিন্তু গ্রিন কালারের। যার মাঝেরটাকে বলবো আমরা কেন্দ্রীয় উজ্জ্বল ঝালর। এটা বললাম, নাম দিলাম সেন্ট্রাল, নাম দিলাম বি সি দিলাম, ধরো সি ফর সেন্ট্রাল ফ্রিঞ্জ বা কেন্দ্রীয় ঝালর। ওকে, তার দুপাশেই কিন্তু আমরা কি পাবো না ব্রাইট পাবো। আর মাঝে যেখানে এটা টাচ করেছে, যেখানে তোমার শীর্ষ নেই, সেখানে পাবো কি না অন্ধকার বা ডার্ক, সেখানে পাবো অন্ধকার বা ডার্ক। তো এগুলো আমরা এইভাবে নাম দিলাম, ডার্ক 1, ডার্ক 2, ডার্ক 3, ডার্ক 4, ডার্ক 5, এভাবে আমরা পাবো। এদিকেও তাই পাবো, ডার্ক 1, ডার্ক 2, ডার্ক 3, ডার্ক 4, এভাবে আমরা পাবো। তাহলে এটা হলো যে ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষা এবং ব্যতিচারের ক্ষেত্রে যে ব্যতিচার ঝালর পাবো তার তীব্রতা ভার্সেস দশাকোণের যে লেখচিত্রটা। এবার এখানে প্রথম যেটা তোমাকে ফর্মুলা মনে রাখতে হবে, যে ব্যতিচার ঝালরটা আমরা পাচ্ছি সেই ব্যতিচার ঝালরের তীব্রতা কত হয়। তীব্রতা মনে রাখবে I = I1 + I2 + 2 √I1 I2 cos phi। আরেকটা তোমাদের কথা বলতে আমি ভুলে গেছি, এখানে এই যে দুটো সোর্স আমরা পেলাম S1 S2, এগুলো তো সোর্স, মানে এগুলো স্লিট মানে লাইটের সোর্স। এগুলো যেহেতু এই যে মেন সোর্স থেকে লাইটটা এখানে পড়লো, সেখান থেকে এই দুটো সোর্স আবার আমরা তৈরি করে নিলাম। যেহেতু ওখানে স্লিট আছে, সেই স্লিটে কি হবে ওই লাইটটা গিয়ে পড়বে এবং এই দুটো তোমার ব্রাইট হবে, মানে এই যে লাইটে এর যে আলোতে সেগুলো তোমার আলোকিত হবে এবং এগুলোও সোর্স। এবং এই দুটো সোর্সকে বলা হয় সুসংগত উৎস বা কোহেরেন্ট সোর্স। কি বলা হয়? সুসংগত উৎস বা কোহেরেন্ট সোর্স। কোহেরেন্ট সোর্স হওয়ার শর্ত কি না, কোহেরেন্ট সোর্স হওয়ার শর্ত হচ্ছে না এই দুটো সোর্স কি একটা ফাদার সোর্স থেকে তৈরি, অর্থাৎ এদের একটাই কমন সোর্স। এই S1 যে সোর্স থেকে তৈরি হয়েছে, S2 সে সোর্স থেকে তৈরি হয়েছে এবং সোর্সটা কি মনোক্রোমেটিক অর্থাৎ একবর্ণী। এবং এই S1 S2 সোর্স দুটির মধ্যে দশা পার্থক্য হয় 0 হবে অথবা একটা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স থাকবে, অর্থাৎ একটা ধ্রুবক মানের দশা পার্থক্য থাকবে। তখন ওই দুটো সোর্সকে আমরা বলবো সুসংগত উৎস। আর যদি এই উৎস দুটি সুসংগত উৎস না হয় তাহলে কিন্তু আমরা এই ধরনের ঝালর বা ফ্রিঞ্জ আমরা দেখতে পাবো না। এমনি বাড়িতে দুটো লাইট জ্বালালে কি হয় না লাইটের তীব্রতাটা বেড়ে যায়, সেক্ষেত্রে তো আমরা এই ধরনের ঝালর দেখতে পাই না। ধরো দুটো লাল কালারের আমি লাইট জ্বালালাম, তাহলে সেই লাইটটা জ্বালালে বাড়ির গোটা দেওয়াল জুড়ে তাহলে লাল কালো মানে ফ্রিঞ্জ পাওয়া উচিত, কিন্তু পাই না, কারণ সেক্ষেত্রে কি সোর্স দুটো সুসংগত বা কোহেরেন্ট নয় বলে আমরা পাই না। দেখো তাহলে যদি সুসংগত হয় তাহলে এটা হবে, আর যদি সুসংগত না হয় তাহলে মনে রাখবে সেক্ষেত্রে এই যে cos phi, এই cos phi এর মানটা সেক্ষেত্রে তোমার কি হবে, মানে এই টার্মটা হয়ে যাবে কত 0, কারণ সেক্ষেত্রে cos phi এর মানটাই হয়ে যাবে 0। ঠিক আছে? যদি সোর্সটা সুসংগত না হয় তাহলে মনে রাখবে যে এই যে I = I1 + I2 + 2 √I1 I2 cos phi, এই যে টার্মটা মানে I1 I2 বাদে যে টার্মটা, সেই টার্মটা কিন্তু কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তখন কিন্তু কোনো ফ্রিঞ্জ আমরা পাবো না, কোনো ব্যতিচার কিন্তু ঘটবে না, কারণ সেক্ষেত্রে মনে রাখবে সেক্ষেত্রে cos phi এর মানটাই হয়ে যাবে কত 0। ওকে, আশা করি তোমরা বুঝতে পারলে জিনিসটা। ঠিক আছে, অত ডেপথে যাওয়ার দরকার নেই। মোট কথা তোমার যেটুকু বললাম যে এখানে এগুলো মনে রাখবে যে এই ফর্মুলাটা তোমরা মনে রাখলে, প্রথম ফর্মুলা মনে রাখলে এইটা। এবার দেখো 2 নম্বর কি ফর্মুলা মনে রাখবে। দেখো আমরা কি দেখছি যে এখানে দু রকমের তোমার ফ্রিঞ্জ তৈরি হচ্ছে, একটা ব্রাইট একটা হচ্ছে ডার্ক। তো ব্রাইট ফ্রিঞ্জের শর্ত কি হবে, মানে কি শর্তে এই লাইট দুটো এখানে গিয়ে কি শর্তে মিট করলে সেখানে আমরা ব্রাইট ফ্রিঞ্জ পাবো, আর কি শর্তে মিট করলে ডার্ক ফ্রিঞ্জ পাবো। দেখো তো ব্রাইট ফ্রিঞ্জ যেখানে মিট করবে
সেইটাকে বলা হচ্ছে গঠনমূলক ব্যতিচারের শর্ত। গঠনমূলক ব্যতিচার বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কন্ডিশন ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা গঠনমূলক ব্যতিচারের শর্ত। দেখো যখন আইটা হবে ম্যাক্সিমাম, আইটা হবে কত ম্যাক্সিমাম, বলো তো কখন হবে ম্যাক্সিমাম? না cos ফাই হবে ম্যাক্সিমাম, কারণ cos ফাইয়ের মানটা যখন হয়ে যাবে কত, cos ফাই হবে কত 1, কারণ cos এর ম্যাক্সিমাম মান হয় 1। তাই cos ফাই 1 মানে কি, তার মানে ফাইয়ের মান কি হবে, কি হলে cos এর মান 1 হয়? না 0 হলে 1 হয়, 2 পাই হলে 1 হয়, 4 পাই 1 হয়, 6 পাইয়ে 1 হয়, অর্থাৎ পাইয়ের কি যুগ্ম গুণিতক। অর্থাৎ যখন কি হবে না দশা পার্থক্য কি হবে, পাইয়ের যুগ্ম গুণিতক, অর্থাৎ 2n পাই হয়ে যাবে, যেখানে nটা কত 0 1 2 3, তখন কি হবে না সেখানে গঠনমূলক বা কনস্ট্রাকটিভ কি হবে ইন্টারফারেন্স ঘটবে, অর্থাৎ গঠনমূলক ব্যতিচার ঘটবে। ওকে, আচ্ছা তাহলে এটা হলো গঠনমূলক ব্যতিচারের শর্ত। আর এটা হলো কি না ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্য। আর পথ পার্থক্য দিয়ে যদি আসে কন্ডিশন কিভাবে মনে রাখবো, মনে রাখবে পথ পার্থক্যকে আমরা পি দিয়ে লিখি, সেটা হবে কি λ/2 এর যুগ্ম গুণিতক। এখানে ল্যামডা কি না ল্যামডা হচ্ছে ব্যবহৃত যে লাইটটা নিয়েছি, সেই লাইটটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। তাহলে ওই ব্যবহৃত যে লাইটের যে তরঙ্গ দৈর্ঘ্যের যে অর্ধেক λ/2 তার যুগ্ম গুণিতক হয়ে যেখানে মিট করবে, মানে যখন লাইটগুলো মিট করছে তাদের পথ পার্থক্য যদি কি হয় λ/2 এর যদি যুগ্ম গুণিতক হয়, তখন কিন্তু হবে কি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা গঠনমূলক ব্যতিচার, অর্থাৎ সেসব জায়গায় আমরা ব্রাইট ফ্রিঞ্জ পাবো। তো দুটো কন্ডিশন আমরা মনে রাখলাম যে গঠনমূলক ব্যতিচারের শর্ত কি না, একটা হচ্ছে যে ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্য হচ্ছে 2n পাই, পাইয়ের যুগ্ম গুণিতক, আর পথ পার্থক্য হচ্ছে λ/2 এর যুগ্ম গুণিতক, যেখানে n = 0 1 2 3 এভাবে চলতেই থাকবে। ওকে, আচ্ছা এবারে কোন জায়গাগুলোতে আমরা ডার্ক ফ্রিঞ্জ বা অন্ধকার ঝালর আমরা পাবো, দেখো তাহলে কি বুঝলে? আচ্ছা তাহলে দেখো যেখানে ম্যাক্সিমাম হলো, তাহলে ম্যাক্সিমাম মানটা কত হলো? দেখো ম্যাক্সিমাম মানটা আমাদের হয়ে গেল i = হয়ে গেল cos ফাই যদি 1 হয় তাহলে কি হবে i1 + i2 + 2 √i1 হয়ে যাচ্ছে, অর্থাৎ হয়ে যাচ্ছে √i1 + √i2 তার হয়ে যাচ্ছে হোল স্কয়ার। আর জিনিস তোমরা মনে রাখবে যে i হয়ে যাচ্ছে কি ভেরিজাস a স্কয়ার। I মানে কি তীব্রতা, A মানে বিস্তার, অর্থাৎ যে লাইটের সোর্সগুলো পাচ্ছি এখানে S1 এর তীব্রতা হচ্ছে I1, বুঝতে পারলে, আর S2 তীব্রতা হচ্ছে I2, আর এই লাইটগুলোর তীব্রতা ঠিক আছে, আর বিস্তার হচ্ছে A1, অর্থাৎ এর বিস্তার হচ্ছে A1 আর এর বিস্তার হচ্ছে A2, এগুলো হচ্ছে বিস্তার। তাহলে I ভেরিজাস A স্কয়ার, তার মানে তাহলে দেখো তাহলে √I1 মানে কি, তাহলে A1 আর √I2 মানে A2, অর্থাৎ ওদের বিস্তারের যুগের স্কয়ার হয়ে যাচ্ছে কি মানে গঠনমূলক ব্যতিচারের যে তীব্রতা, সেই তীব্রতার মানগুলো দেখবে আমাদের এমসিকিউ কিন্তু এই ফর্মুলাটা আমার লাগছে, এমসিকিউ সেকশনটাতে এই ফর্মুলা আমাদের লাগছে। ওকে, আচ্ছা এবার দেখো যে যেখানে অন্ধকার ঝালর তৈরি হবে বা যেখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা ধ্বংসাত্মক যেখানে ব্যতিচার হবে তার শর্ত কি হবে, তাহলে দেখো cos ফাই এর মানটা মিনিমাম, তা cos ফাই এর মিনিমাম মান কত হয়, cos ফাই = -1 হবে। আর cos ফাই যদি -1 হয় তাহলে i = কি হয়ে যাবে না i1 + i2 - 2 √of কি হবে i1 i2, তার মানে এর মানটা কি হবে √i1 - √i2 তার হয়ে যাবে হোল স্কয়ার, তার মানে হয়ে যাবে a1 - a2 তার হোল স্কয়ার। তো এটা হবে আইটা হবে কি মিনিমাম মান, এটা হচ্ছে i এর মিনিমাম মান, সব থেকে কম মান এটা, সেখানে আমরা অন্ধকার ঝালর পাবো। আর শর্তটা কি হবে, কোন কোন ফাইয়ের কি মানের জন্য cos ফাইটা হবে -1, না স্যার পাই হলে হবে, স্যার 3 পাই হলে হবে, স্যার 5 পাই হলে হবে, অর্থাৎ পাইয়ের যদি অযুগ্ম গুণিতক হয় তাহলে কিন্তু cos ফাইটা হয় -1, আর ফাইয়ের যদি যুগ্ম গুণিতক হয় তাহলে কিন্তু cos ফাই হয় +1। ওকে, তার মানে ফাইটা হয়ে যাচ্ছে কি পাইয়ের অযুগ্ম, অযুগ্ম মানে কি 2n এর সঙ্গে 1 যোগ করে দাও ইন্টু হয়ে গেল পাই। আর পথ পার্থক্য কি হবে না λ/2 এর অযুগ্ম, অর্থাৎ 2n + λ/2। এই শর্তগুলো তোমরা কিন্তু মনে রাখো, ঠিক আছে? তাহলে দেখো কি ফর্মুলা আমরা জানলাম, একটা জানলাম প্রথমত এই গ্রাফটা তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ওকে, দ্বিতীয়ত এই ফর্মুলাটা যে ব্যতিচার যে ঝালরটা পেলাম তার তীব্রতার ফর্মুলা কি না I = i1 + i2 + 2 √i1 cos ফাই, যেখানে i1 কি প্রথম যে স্লিটটা তার তীব্রতা, মানে প্রথম যে রেখাচিত্র তার তীব্রতা, i2 মানে দ্বিতীয় রেখাচিত্রের তীব্রতা, আর এই টার্মটা আসছে কি ব্যতিচারের জন্য এই টার্মটা আসছে। ম্যাক্সিমাম হলে মান কত আসবে না √i1 + √i2 তার হোল স্কয়ার, অথবা a1 + a2 তার হোল স্কয়ার। আর শর্ত কি পাইয়ের যুগ্ম গুণিতক অথবা λ/2 এর যুগ্ম গুণিতক, এটা হচ্ছে তোমার দশা পার্থক্য, এটা পথ পার্থক্য। আচ্ছা অন্ধকার যে ঝালর তার জন্য কি ফর্মুলা আমরা পেলাম না অন্ধকার ঝালরের শর্ত কি হলো, দশা পার্থক্য হচ্ছে পাইয়ের অযুগ্ম গুণিতক
এবং পথ পার্থক্যটা কি λ/2 এর অযুগ্ম গুণিতক। আর মিনিমাম যেটা আই মিনিমাম কত হলো √i1 মাইনাস √i2 তার হোল স্কয়ার অথবা a1 মাইনাস a2 তার হোল স্কয়ার। ওকে, তাহলে এই অবধি তোমরা বুঝতে পারলে। তখন যেটা তোমাদের বোঝালাম সেটা আমি তোমাদের ছোট্ট করে ফর্মুলার মাধ্যমে লিখে দিলাম 1, 2, 3 এবং 4 নম্বর ফর্মুলা। দেখো এখানে বলি এই যে 2 আর 3 দেখো যখন আমরা n এর মান যখন বসাচ্ছি মনে রাখবে এক্ষেত্রে যেটা উজ্জ্বল ঝালর বা গঠনমূলক যে ব্যতিচার সেক্ষেত্রে n এর মান যদি 0 বসাই, এখানে n এর মান যদি 0 বসাই সেটা হবে ফর বিসি অর্থাৎ সেন্ট্রাল যে ব্রাইট তার জন্য হবে শর্ত। n যদি 1 বসাই তাহলে B1 অর্থাৎ ব্রাইট 1 প্রথম যে উজ্জ্বল তার শর্ত। কিন্তু অন্ধকারের ক্ষেত্রে তোমরা দেখো যদি n 0 বসাই সেটা হবে ডার্ক 1, কারণ কি এখানে ডার্ক যে ফ্রিঞ্জটা বা অন্ধকার যে ঝালর তার কেন্দ্রীয় অন্ধকার বলে কিছু নেই। তাই n যদি 0 বসাই তাহলে মনে হবে সেটাই হবে প্রথম ডার্ক, n যদি 1 বসাই সেটা হবে দ্বিতীয় ডার্ক বা দ্বিতীয় অন্ধকার ঝালর। আচ্ছা 4 নম্বর ফর্মুলা কি লিখেছি আমরা ঝালরের বেধ অথবা ফ্রিঞ্জ উইথ। দেখো এখানে প্রত্যেকটা ঝালর অর্থাৎ প্রত্যেকটা উজ্জ্বল ঝালরের দেখো বেধ কিন্তু সমান অর্থাৎ তারা একই চওড়া, দেখো ওদের বেধগুলো কি সেম আছে এবং প্রত্যেকটা অন্ধকার ঝালরেরও কিন্তু চওড়া হবে এক্ষেত্রে সেম। এই যে মাঝে যে গ্যাপটা তুমি ধরে নাও এগুলো তোমার অন্ধকার ঝালরের বেধ, তাহলে এক্ষেত্রে অন্ধকার ঝালরের বেধ যা হয় উজ্জ্বল ঝালরের বেধও তাই হয়। অর্থাৎ যদি বলে ঝালরের বেধ বা ফ্রিঞ্জ উইথ তাহলে হবে বিটা ইকুয়াল টু, এটাকে বিটা দিয়ে আমরা লিখি d λ/d। d বলতে কি না রেখাচিত্র থেকে পর্দার দূরত্ব এই ক্যাপিটাল ডিটা, আর স্মল ডি হচ্ছে কি না ছিদ্র দুটির মধ্যে অর্থাৎ রেখাচিত্র দুটির মধ্যে ব্যবধান। এই দুটো তোমরা কিন্তু মনে রেখো যে ক্যাপিটাল ডি হচ্ছে রেখাচিত্র থেকে পর্দার দূরত্ব, স্মল ডি হচ্ছে রেখাচিত্র দুটির মধ্যে ব্যবধান, আর ল্যামডা হচ্ছে ব্যবহৃত লাইটের তরঙ্গ দৈর্ঘ্য। এবার তোমাদের আরেকটা মোক্ষম ফর্মুলা আমি শেখাচ্ছি। দেখো মনে রাখবে যে পথ পার্থক্য P ইকুয়াল টু এক্স স্মল ডি বাই ক্যাপিটাল ডি। বলো স্যার এই ফর্মুলাটা আবার কি ফর্মুলা? দেখো প্রথম যে ছবিটা আমি আঁকলাম যে স্লিট থেকে অর্থাৎ রেখাচিত্র থেকে যে লাইটটা গিয়ে পর্দায় মিট করছে, দুটো রেখাচিত্র থেকে যে লাইটটা পর্দায় গিয়ে মিট করছে সেই যে লাইট দুটোর মধ্যে পথ পার্থক্য অর্থাৎ ধরো যে আমি একবার আঁকছি এখানে ধরো সিঙ্গেল স্লিট ছিল এটা, আর এটা ছিল তোমার কি ডাবল স্লিট। ওকে, এবার ধরো পর্দায় কি হচ্ছে লাইটটা এখানে গিয়ে মিট করছে, এখানে গিয়ে লাইটটা মিট করছে, তা দেখো তাহলে এই দুটো পথের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আর যদি বলি এটা হচ্ছে সেন্ট্রাল ফ্রিঞ্জ তাহলে দেখো সেন্ট্রাল ফ্রিঞ্জ থেকে এর দূরত্ব কত না এক্স। ওকে, অর্থাৎ যেখানে গিয়ে লাইটটা মিট করছে সেটা কেন্দ্রীয় ঝালর থেকে এক্স দূরত্বে আছে। এবার এক্স দূরত্বে কিন্তু অন্ধকার ঝালরও থাকতে পারে আবার উজ্জ্বল ঝালরও তোমার থাকতে পারে, এটা নিয়ে তোমার মাথা ব্যথা এখন নেই। ওকে, তাহলে এখানে পথ পার্থক্য বলতে কি বুঝলে না রেখাচিত্র S1 এবং S2 থেকে লাইটটা গিয়ে পর্দায় যে মিট করছে সেই দুটো যে লাইটের যে পথ সেই পথের ওই দুটোর মধ্যে পার্থক্য। ধরো আমি নাম দিলাম, এটার নাম দিলাম এর নাম সি, তাহলে S1C আর S2C এর মধ্যে পার্থক্য হচ্ছে পিটা। ওকে, সেটা কি হচ্ছে এক্স ডি। এক্স বলতে কি না কেন্দ্রীয় ঝালর থেকে যেখানে কি মিট করছে, ধরো এটা কেন্দ্রীয় ঝালর, তো সেখানে কি যেখানে মিট করছে সেখানে মিট করছে তার দূরত্ব হচ্ছে এক্স, অর্থাৎ কেন্দ্রীয় ঝালর থেকে যে কোনো ঝালরের দূরত্ব হচ্ছে কি এক্স। এই অঙ্কের পরীক্ষা আসছে, বলে দিচ্ছে কেন্দ্রীয় ঝালর থেকে প্রথম উজ্জ্বল বা দ্বিতীয় উজ্জ্বল বা তৃতীয় অন্ধকার চতুর্থ অন্ধকারের দূরত্ব হচ্ছে এত, তার মানে সেটা কোনটা এক্সটা। ডি মানে কি এই স্লিট দুটির মধ্যে দূরত্ব হচ্ছে ডি, আর ক্যাপিটাল ডি কি না স্লিট থেকে অর্থাৎ রেখাচিত্র থেকে পর্দার দূরত্ব। ওকে, তাহলে P ইকুয়াল টু 8, এই ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। ওকে, আর দেখো এই ফর্মুলাটা ঝালরের বেধের ফর্মুলার সঙ্গে কিন্তু মানে মিলে যাচ্ছে। দেখো এখানে কি ছিল, এখানে উপরে ছিল ক্যাপিটাল ডি নিচে স্মল ডি, এখানে উপরে স্মল ডি নিচে ক্যাপিটাল ডি আর ল্যামডা জায়গায় এখানে আছে এক্স। ওকে, এবার দেখো এই শর্তটা কি করব দুটি ক্ষেত্রে আমরা লাগাবো। তাহলে 5 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার ফর্মুলা। এবার দেখো 6 নাম্বার ফর্মুলা। দেখো যদি ধরো যেখানে মিট করছে এই সি পয়েন্টে যদি সেখানে উজ্জ্বল ঝালর তৈরি হয় তাহলে কি হবে, সেক্ষেত্রে পথ পার্থক্য কত হয়? দেখো উজ্জ্বল ঝালরের ক্ষেত্রে পথ পার্থক্য কত হয় λ/2 এর যুগ্ম গুণিতক অর্থাৎ 2n × λ/2। তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো যে 2n মানে তাহলে এখানে বলবো উজ্জ্বল ঝালরের ক্ষেত্রে, তাহলে উজ্জ্বল ঝালরের ক্ষেত্রে উজ্জ্বল ঝালরগুলো আমরা লিখলাম। হ্যাঁ, উজ্জ্বল ঝালর সেক্ষেত্রে কি হচ্ছে দেখো সেক্ষেত্রে হচ্ছে 2n × λ/2 মানে xd/d ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এইটা। বুঝতে পারলে, মানে পথ পার্থক্যের জায়গায় আমি ওই মানটা বসালাম, নিয়ে লিখলাম xd/d ইকুয়াল টু এইটা। তো দুই দিক কাটলো, তাহলে x ইকুয়াল টু তাহলে কি হয়ে যাচ্ছে দেখো n d λ/d।
তাহলে এই যে এক্স এর যে মানটা পেলাম এটা হচ্ছে কি এই যে এন 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 যদি হয় কত 1, তার মানে কি এন যদি হয় 1 মানে কি সেটা হচ্ছে কেন্দ্রীয় ঝালর থেকে কেন্দ্রীয় উজ্জ্বল ঝালর থেকে প্রথম যে উজ্জ্বল ঝালর তার দূরত্ব হবে কত n = 1 বসালে, অর্থাৎ d λ/d। যদি 2 বসাই তাহলে হবে 2 d λ/d। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে? তাহলে এক্সটা কি বটে, এখানে xn লিখলাম। তাহলে যদি আমি x এর মান 1 বসাই তাহলে x1 = কি পাচ্ছি d λ/d। এটা হচ্ছে কেন্দ্রীয় ঝালর থেকে প্রথম যে উজ্জ্বল ঝালর তার দূরত্ব, তোমরা এটা লেখো খাতাতে। আর x2 সমান কি হবে 2 × d λ/d। এটা হচ্ছে কি না কেন্দ্রীয় ঝালর থেকে কেন্দ্রীয় উজ্জ্বল ঝালর থেকে দ্বিতীয় যে উজ্জ্বল ঝালর তার দূরত্ব। এইভাবে কি যে কোনো ঝালরে আমি দূরত্ব বার করতে পারবো। আচ্ছা, তাহলে এটা হলো এদের রৈখিক অবস্থান, অর্থাৎ কেন্দ্রীয় যে উজ্জ্বল ঝালর তার সাপেক্ষে এর রৈখিক অবস্থান। যদি বলে কৌণিক অবস্থান কত, যদি বলে কেন্দ্রীয় ঝালর থেকে কত রেডিয়ান দূরে দ্বিতীয় উজ্জ্বল ঝালর বা প্রথম উজ্জ্বল ঝালর আছে, সেক্ষেত্রে আমরা মনে রাখবে যদি বলে এদের কৌণিক অবস্থান বলে থিটা এন, সেক্ষেত্রে মনে রাখবে তার মান হবে কি n λ/d। সেক্ষেত্রে আমরা পর্দার দূরত্বটা বাদ দিয়ে দেবো, পর্দার দূরত্ব বাদ দিয়ে দিলেই আমরা তাদের কৌণিক তাদের অবস্থান পেয়ে যাব, অর্থাৎ কত কৌণিক দূরে কত রেডিয়ান দূরে সে আছে। ওকে, এবার দেখো 7 নাম্বার ফর্মুলা। অন্ধকার ঝালরের ক্ষেত্রে দেখো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে পথপার্থক্য কি হয় 2n + 1 λ/2। তাহলে xd/d = কি হয়ে যাবে 2n + 1 λ/2। তাহলে x হলে কি হয়ে যাচ্ছে x সাপেক্ষে n দিলাম, তাহলে 2n + 1 d λ হয়ে গেল 2d। তাহলে বুঝতে পারছো, যদি এখানে কি এবার এখানে কিন্তু আমাকে x কিন্তু n কিন্তু 0 থেকে নিতে হবে। যদি এখান থেকেও সেই nটা সে 0 থেকে শুরু, কিন্তু এখন যদি আমি 0 বসাই এখানে তাহলে কিন্তু x এর মানে 0 আসছে, অর্থাৎ কি কেন্দ্রীয় ঝালর থেকে কেন্দ্রীয় ঝালর দূরত্ব কি হবে 0 হবে। যদি বলি আমি এখানে দাঁড়িয়ে আছি তাহলে আমার থেকে আমার নিজেরই দূরত্ব তাহলে 0 হবে। তাই এখানে n যদি 0 বসাই তাহলে সেটা প্রথম মানে কেন্দ্রীয় ঝালর থেকে কেন্দ্রীয় ঝালরের দূরত্ব সেটা 0 হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যদি n 0 বসাই তাহলে কি আমি বললাম এখানে n যদি 0 হয় তাহলে প্রথম অন্ধকার ঝালর, যদি n 1 হয় তাহলে দ্বিতীয় অন্ধকার ঝালরের কৌণিক অবস্থান তোমাদের বার করতে হবে। ওকে, যেটা বুঝতে পেরেছো এখানে তোমাদের বলে দিয়েছি। আর কৌণিক যে অবস্থান থিটা n = কত হবে তাহলে 2n + 1 λ/2d। দেখো এই কয়েকটা ফর্মুলা তোমরা যদি মনে রাখো, এই কয়েকটা ফর্মুলা মনে রাখলেই তোমাদের উচ্চ মাধ্যমিকে যেমনই কোশ্চেন দিক না কেন তোমাদের ইয়াংস ডাবল স্লিট যে এক্সপেরিমেন্ট থেকে বা ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষা থেকে তোমরা পারবে। ওকে, তো চলো শুরু করছি আমাদের গাণিতিক সমস্যা। তবে আরেকটা আমি তোমাদের একটা ফর্মুলা তোমাদের বলে দিই, দিয়ে তারপর শুরু করছি। দেখো এটা হচ্ছে আমাদের লাস্ট একটা ফর্মুলা, কিন্তু মেন ফর্মুলা কিন্তু ওইগুলোই, ঠিক আছে? এই ফর্মুলাতে আমার কমই আসে। ব্যাপারটা হচ্ছে কি, ধরো এই দুটো যে আছে স্লিট, এই দুটো স্লিটের যে লাইটটা যাচ্ছে তার পথে যদি আমরা একটা পাতলা এরকম পাতলা যদি একটা স্বচ্ছ একটা পাতকে রাখি যার প্রতিসরাঙ্ক বা রিফ্রাক্টিভ ইন্ডেক্স হচ্ছে মিউ এবং এর বেধ বা উইথ হচ্ছে টি, তাহলে কি হয় না যে ফ্রিঞ্জটা তৈরি হয়েছে সেই ফ্রিঞ্জটাকেও একটু সরে যায়, অর্থাৎ ডান দিকেও সরতে পারে বাম দিকেও সরতে পারে। তাহলে কতটা সরে গেল, অর্থাৎ সেক্ষেত্রে ঝালরের সরণ কত হলো তার মান হবে এইটা β/λ μ - 1 × t। এই ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে যে কোনো রশ্মির যাওয়ার পথে যদি একটা স্বচ্ছ পাতকে রেখে দেওয়া হয় সেক্ষেত্রে পুরো ঝালরটাই পুরো ফিনিশটাই কি একটু সরে যাবে এদিকে অথবা এদিকে সরে যাবে, সেই সরণটাই হচ্ছে এটা। তো চলো এবার আমরা এবিটি টেস্ট পেপার থেকে সমস্ত প্রবলেম আমরা সলিউশন করব। চলো তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে টেস্ট পেপারের SC1 নর্থ 24 পরগনা। দেখো তোমরা 19 নাম্বার যে কোশ্চেনটা গ্রুপ ডি 19 নাম্বার যে কোশ্চেনটা 19 নাম্বার কোশ্চেনের দেখো প্রথমটা দিয়েছে হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিফলনের প্রমাণ। আমি আমার সাজেশন ভিডিওতে এটা দেখবে দেওয়া আছে, যারা সাজেশন ভিডিওগুলো এখনো দেখোনি তারা দেখে নাও। আর দেখো 19-এর বিটা কি বলছে ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় কেন্দ্রীয় শূন্য অবস্থান থেকে চতুর্থ উজ্জ্বল পটির দূরত্ব 1.5। তার মানে কি বলতো, তার মানে যদি ছবিটা আমরা একবার আঁকি দেখো ভালো, তোমার জিনিসটা ডিটেলস আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। সব তোমাদের থিওরি যে ফর্মুলা লেখালাম সেই ফর্মুলা ভালো করে দেখো, আর অঙ্কটা তোমরা দুবার পড়ো যে অঙ্কটা কি বলেছে আর কোন সূত্রটা লাগবে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে 1 2 3 4 এটা তোমাকে চতুর্থ উজ্জ্বল ঝালর।
তো বলছে ইয়ংয়ের দীর্ঘায়িত পরীক্ষায় কেন্দ্রীয় ঝালর থেকে চতুর্থ উজ্জ্বল ঝালরের দূরত্ব 1.5 সেন্টিমিটার, অর্থাৎ এই দূরত্বটা হচ্ছে 1.5 সেন্টিমিটার। এই দূরত্বটাকে আমরা এক্স দিয়ে বোঝাবো। কি দিয়ে বোঝাবো? এক্স দিয়ে বোঝাবো। আচ্ছা, আর ছিদ্র থেকে পর্দার দূরত্ব, দেখো ছিদ্র থেকে পর্দার দূরত্ব দিতে ভুলে গেছে। আমরা ধরলাম যে ছিদ্র থেকে পর্দার দূরত্ব, সাপোজ আমরা ধরলাম 2 মিটার, আমরা ধরলাম যে ছিদ্র থেকে পর্দার দূরত্ব 2 মিটার, দিতে ভুলে গেছে, ওটা প্রিন্টিং মিস্টেক। আর ছিদ্র দুটির মধ্যে পারস্পরিক ব্যবধান 2 mm, অর্থাৎ স্মল ডি দেওয়া আছে কত? 2 মিলিমিটার, অর্থাৎ 2 × 10⁻³ মিটার। এটাকেও আমরা মিটার করে নেবো, 1.5 × 10⁻² মিটার। ওকে, আচ্ছা, দিয়ে বলেছে যে ব্যবহৃত লাইটের তরঙ্গ দৈর্ঘ্য তোমাকে ল্যামডার মানটা বের করতে হবে। তা দেখো আমরা কি বললাম, শেষে যে ফর্মুলা লেখালাম যে কেন্দ্রীয় উজ্জ্বল ঝালর থেকে যে কোনো ঝালরের দূরত্ব কিভাবে আমরা নির্ণয় করব না, তার ফর্মুলা তোমাকে কি বললাম যে পথ পার্থক্য ইকুয়াল টু কি x স্মল d বাই ক্যাপিটাল D। এবার উজ্জ্বল যে ঝালর তার ক্ষেত্রে কি এই পথ পার্থক্যের তার সম্পর্ক কি হয় না, λ/2 এর যুগ্ম গুণিতক, অর্থাৎ 2n × λ/2 ইকুয়াল টু xd/d। তার মানে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে n d λ স্মল d। এবার চতুর্থ উজ্জ্বল ঝালর, চতুর্থ মানে কি n হবে 4, তার মানে x ইকুয়াল টু হয়ে যাবে 4 d λ/d। দেখো এই যে ফর্মুলাটা আমি ডাইরেক্ট লিখতে পারতাম, কিন্তু আরেকবার তোমাদের বলে দিলাম যে কীভাবে আসছে, মানে তোমরা মুখস্থ করবে না, এই থিওরিটা মনে রাখবে যে কী করে ফর্মুলাটা আমি বের করছি। ফর্মুলা ডাইরেক্ট মুখস্থ করতে যেও না, যে চতুর্থ যে উজ্জ্বল ঝালরের দূরত্ব এই ফর্মুলা, অন্ধকার ঝালরের এই ফর্মুলা, না ওরভাবে নয়। তুমি জাস্ট পথপার্থক্যটা মনে রাখো, দিয়ে পথপার্থক্য কন্ডিশন দিয়ে এইভাবে বের করতে শেখো। ওকে, তাহলে এখানে ল্যামডা ইকুয়াল টু কি হয়ে যাবে না x × স্মল d, x × স্মল d বাই 4d। তাহলে এই ফর্মুলা তোমরা বসাবে, দেখবে তোমরা উত্তর পেয়ে যাবে। ওকে, উত্তর আসবে কি মিটারে, ল্যামডা আসবে মিটারে, তোমরা মিটারে রাখবে, এটাই হবে তোমাদের উত্তর। চলো চলে যাচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন। SC 78 বীরভূম কি বলছে দেখো, বলছে যে আলোক তরঙ্গের বিস্তার সম্পর্কিত হাইগেন্স নীতি লেখো। হাইগেন্স নীতি তোমরা পড়বে, হ্যাঁ আমি সাজেশন ভিডিওতে বলেছি, দেখবে যে এটা এবছর আসতে পারে, ইম্পর্টেন্ট আছে। এবং সুসংগত উৎসের সংজ্ঞা দাও। দেখো সুসংগত উৎসের সংজ্ঞাটা আমি তোমাদের আজকে ভিডিওতে বলে দিয়েছি। বলছে একই কম্পাঙ্ক বিশিষ্ট দুটি আলোক তরঙ্গের বিস্তার অনুপাত দিয়েছে 1:3 হলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতা অনুপাত কত। দেখো আমরা কি বললাম যে সর্বোচ্চ তীব্রতা I ম্যাক্সিমাম ইকুয়াল টু কি হয় না √I1 প্লাস √I2 তার হয় হোল স্কোয়ার, অথবা হয় যে A1 প্লাস A2 তার হোল স্কোয়ার। আর I মিনিমাম কি হয়, I মিনিমাম হয় √I1 মাইনাস √I2 তার হোল স্কোয়ার, অথবা হয় A1 মাইনাস A2 তার হোল স্কোয়ার। ওকে, তা কি দিয়েছে বলছে যে বিস্তার অনুপাত, অর্থাৎ A1:A2 তোমার দেওয়া আছে কত না, দেওয়া আছে 1:3। তাহলে আমরা ধরলাম যে A হচ্ছে 1 আর A2 হচ্ছে 3, তাহলে কি হবে এটা, তাহলে 1 + 3 তার হোল স্কোয়ার, তার মানে হয়ে গেল 16। আর এটা হয়ে যাবে 1 - 3 তার হোল স্কোয়ার, তার মানে হয়ে যাবে -2 ধরে 4। তার মানে এদের অনুপাত কত হবে, I ম্যাক্সিমাম = I মিনিমাম ইকুয়াল টু কি হয়ে যাবে 16:4, তার মানে হচ্ছে 4:1। এটা হয়ে যাবে অ্যান্সারটা। সি 112 মালদা 19-এর বিয়েটা বলছে যে ব্যতিচার সংক্রান্ত ইয়ংয়ের পরীক্ষায় যখন আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম, তখন ঝালরের প্রস্থ হচ্ছে 2 মিলিমিটার। সমগ্র ব্যবস্থাটিকে জলে নিমজ্জিত করলে ঝালরের বেধ কত হবে, এবং এখানে জলের পরিসংখ্যান দিয়েছে 1.33। ব্যাপারটা হচ্ছে কি, আমরা জানি ঝালরের প্রস্থ বিটা ইজিক্যাল টু কি হয় d λ/d। এখানে d বলতে পর্দার দূরত্ব, বড় হাতে ডিটা, আর স্মল ডি মানে হচ্ছে ছিদ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, অর্থাৎ রেখা ছিদ্রের মধ্যে দূরত্ব বা ডিস্টেন্স বিটুইন দ্য স্লিট। এবারে এটাকে বায়ুতেই রাখি বা জলেই রাখি, ক্যাপিটাল ডি এবং স্মল ডি এর কিন্তু কোনো পরিবর্তন হয় না, যা ছিল তাই থাকবে। পরিবর্তন হবে কার, ল্যামডা বা ব্যবহৃত লাইটের তরঙ্গ দৈর্ঘ্যের, যার জন্য কি হবে না বিটাটার পরিবর্তন হবে। তার মানে বুঝতে পারছি যেখানে বিটা ভেরিয়েস হয়ে যাচ্ছে কি ল্যামডা। ওকে, এবার আমরা এই ফর্মুলাটা কম্পেয়ার মেথডে করব। দেখো আমরা এখানে কি দিয়েছে, যখন বায়ুতে আছে তখন এ ফর এয়ার, ঠিক আছে, বায়ু, তো বিটা এ মানে বায়ুতে রাখা অবস্থায় বেদ কত 2 mm, মানে 2 × 10⁻³ মিটার। ওকে, আর তখন ল্যামডা কত, ব্যবহৃত লাইটের তরঙ্গ কত না 6000 অ্যাংস্ট্রম, অর্থাৎ হয়ে যাচ্ছে 6000 × 10⁻10 মিটার। ওকে,
আচ্ছা, এবার যখন জলে রাখা হচ্ছে তখন জলের তরঙ্গ দৈর্ঘ্যটা আমার জানা নেই, এটা বের করতে হবে। তার বদলে আমার কি দেওয়া আছে, মিউ দেওয়া আছে। তাহলে আমরা জানি কি যে মিউ ডাব্লিউ দেওয়া আছে, মিউ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি না সি, অর্থাৎ শূন্য মাধ্যমে অর্থাৎ বায়ু মাধ্যমে, ধরো বায়ু মাধ্যমে বেগ বাই জল মাধ্যমে বেগ, বায়ু মাধ্যমে বেগ বাই জল মাধ্যমে বেগ। এবার হলো, এবার যখন ধরো যখন আমরা সিস্টেমটাকে জলে ডোবাচ্ছি তখন কি লাইটের কম্পাঙ্কের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তার মানে ভি সমান কি হয়, এন ল্যামডা, বেগ ইজ ইকুয়াল টু কি হয়, এন ল্যামডা। তাহলে এন ইন্টু হলো ল্যামডা এ, এন ইন্টু হলো ল্যামডা ডাব্লু। লাইটের বেগ ভি ইজ ইকুয়াল টু হয় কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক কোনো পরিবর্তন হয়নি তাই কম্পাঙ্কগুলো সেম গেল কেটে। তাহলে দেখো, তাহলে এবারে মিউ ডাব্লু মান কত, 1.33। তাহলে আমাদের ল্যামডা এ বাই ল্যামডা ডাব্লুর মানটা জানা আছে। তাহলে এখান থেকে আমরা ল্যামডা ডাব্লু মানটা আমরা বের করতে পারবো যে ল্যামডা ডাব্লু ইজ ইকুয়াল টু কি হলো, ল্যামডা এ বাই 1.33। তা ল্যামডা এ কত না এইটা 6000 ইন্টু 10⁻⁻10 বাই 1.33। তো এটা আমরা লিখছি এখানে যে 6000 ইন্টু 10⁻⁻10 বাই 1.33। এবার আমরা বার করব কি বিটা ডাব্লু, এটা আমরা বের করব। তা দেখো এই যে শর্তটা এখান থেকে আমরা বার করতে পারি যে বিটা ডাব্লু বাই বিটা এ ইকুয়াল টু ল্যামডা ডাব্লু বাই ল্যামডা এ। এবার দেখো এই ল্যামডা ডাব্লু ল্যামডা এর মান আমরা না বসালেও চলবে, মানে এই মানগুলো না বসালেও চলবে, যেহেতু আমরা পেয়ে গেছি কি না ল্যামডা এ বাই ল্যামডা ডাব্লু ইজ ইকুয়াল টু 1.33। তার মানে ল্যামডা এ বাই ল্যামডা ডাব্লু ইজ ইকুয়াল টু 1.33। তার মানে এটা কি হবে, উল্টে যাবে, তাহলে 1/1.33 হয়ে যাবে। তার মানে বিটা ডাব্লু ইজ ইকুয়াল টু হয়ে গেল বিটা এ বাই 1.33। তাই বিটা এ কত, তা জাস্ট আমরা কি করব 2 ইন্টু 10⁻³ কে 1.33 দিয়ে ভাগ করে দেবো, যেটা আসবে সেটা হবে অ্যান্সার। দেখবে এটা অ্যান্সার আসবে 0.15 সেন্টিমিটার। তোমার দেখবে এটা মিটার আসবে, সেটাকে 100 দিয়ে গুণ করে দেবে, 100 দিয়ে গুণ করে দিলে চলে আসবে 0.15 সেন্টিমিটার। দেখো এবার হচ্ছে এসসি 156 পশ্চিম মিদনাপুর কি দিয়েছে, বলছে গঠনমূলক এবং ধ্বংসাত্মক বেজের শর্ত তোমরা জানো যে যেখানে দশা পার্থক্য হবে পায়ের যুগ্ম গুণিতক সেখানে গঠনমূলক, এবং পায়ের অযুগ্ম গুণিতক হলেই হবে ধ্বংসাত্মক বা ডার্ক ফ্রিঞ্জ। এবার অঙ্কটা কি বলছে, বলছে একটি দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ছিদ্রদ্বয়ের মধ্যে দূরত্ব দিয়েছে 0.5 ওহম, এটা ভুল দিয়েছে, এটা মিলিমিটার হতো। তো ছিদ্রদ্বয়ের মধ্যে ব্যবধান মানে স্মল ডি দেওয়া আছে কত না 0.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার করবে ওটা। এবং একটি নীল বর্ণের আলো আমরা ব্যবহার করেছি যার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত না 4800 অ্যাংস্ট্রম। এগুলো সব আমরা মিটারে করে নেবো, 0.5 ইন্টু 10⁻³ করে নেবো, এটা করে নেবো 4800 ইন্টু 10⁻⁻10 এভাবে করে নেবো। আচ্ছা, এ বলছে যে ছিদ্রদ্বয়ের পিছনে কত দূরত্বে একটি পর্দা রাখলে তার উপর পটির প্রস্থ হবে 1 mm। পটি বলতে এটা ফ্রিঞ্জের কথা বলা হয়েছে, পটির প্রস্থ কত 1 মিলিমিটার, তার মানে কত 10⁻³ মিটার। আচ্ছা, আর এখানে ছিদ্রের ব্যবধান তোমাকে বের করতে বলেছে, ছিদ্রের দূরত্ব ক্যাপিটাল ডি বের করতে বলেছে, কত দূরত্বে পর্দা রাখলে, সরি ছিদ্র দূরত্ব বলছি, পর্দার দূরত্ব তোমাকে বের করতে বলেছে যে কত দূরে পর্দা রাখলে, অর্থাৎ রেখাচিত্র থেকে কত দূরে পর্দা রাখলে সেই পর্দার উপর যে ঝালর বা ফ্রিঞ্জ তৈরি হবে তার উইথ বা প্রস্থ হবে 1 mm। তো তোমরা কি জানো, তোমরা জানো বিটা ইকুয়াল টু ডি ল্যামডা বাই ডি স্মল ডি। তাই ক্যাপিটাল ডি ইকুয়াল টু কি হয়ে যাবে বিটা ইন্টু স্মল ডি বাই ল্যামডা। তাহলে এই ফর্মুলাটা এখানে ইউজ করো তোমরা, বুঝতে পারলে? তাহলে জাস্ট বসিয়ে দাও, যা আসবে সেটা হয়ে যাবে অ্যান্সার। তোমরা বসিয়ে দেবে -3, ডিটা কত 0.5 10⁻³ ল্যামডা বসাবে, ল্যামডা কত আসবে 4800 10⁻10, যা আসবে এত হবে মিটার। ওকে, তোমরা এটা ক্যালকুলেশন করে নেবে। 193 বাঁকুড়া। ওকে, তো কোশ্চেন কি বলছে, বলছে যে ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় দূরবর্তী পর্দায় গঠিত পটির কৌণিক বেদ হচ্ছে 0.1 ডিগ্রি। তাহলে পটি বলতে এটা ফ্রিঞ্জ বলছে, ঠিক আছে। কৌণিক বেদ মানে কি, মানে বিটার মানটাই দিয়েছে, কিন্তু বিটার মানটা মিটারে বা মিলিমিটারে দেয়নি, দিয়েছে ডিগ্রিতে, মানে বিটা ইকুয়াল তোমার দিয়ে দিয়েছে 0.1 ডিগ্রি। ওকে, এবার বলছে যে ব্যবহৃত লাইটের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দিয়েছে কত না 6000 অ্যাংস্ট্রম, 6000 অ্যাংস্ট্রম। এবার কি বলছে না, বলছে ছিদ্রদ্বয়ের মধ্যে ব্যবধান তোমাকে স্মল ডিটা বের করতে বলেছে। ওকে, তো দেখো একটা কথা মনে রাখবে যে আমরা কি জানি যে বিটা ইকুয়াল জানি ডি ল্যামডা বাই ডি। দেখো তোমাদের যখন আমি যে কোনো উজ্জ্বল ঝালর বা অন্ধকার ঝালরের কৌণিক
রৈখিক অবস্থান থেকে কৌণিক অবস্থানে ফর্মুলাটা বললাম, তখন কি বললাম যে পদ্মার দূরত্বটা বাদ দিয়ে দেবে। তো পদ্মার দূরত্ব বাদ দিয়ে দেওয়া মানে কি রৈখিক থেকে হয়ে গেল কৌণিক, অর্থাৎ এটা হয়ে গেল কি তার কৌণিক বেদ। তবে এটা ডিগ্রিতে রাখলে চলবে না, আমাকে এটাকে রেডিয়ানে করে নিতে হবে। তো আমরা জানি কি যে 180 ডিগ্রি ইজিক্যাল টু হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি ইজিক্যাল টু পাই বাই 180, আর 0.1 ডিগ্রি ইজিক্যাল টু হবে পাই ইন্টু 0.1 বাই 180। তার মানে এখানে বিটার মান হয়ে গেল পাই ইন্টু 0.1 বাই 180। ওকে, তাহলে আর এটা তুমি করে নেবে যে 6000 ইন্টু 10⁻⁻10 মিটার। ওকে, তাহলে যদি এখানে ফর্মুলায় বসাও তাহলে স্মল ডি ইজিক্যাল টু কি না ল্যামডা বাই ডি, তাহলে ল্যামডার জায়গায় তোমরা এটা বসিয়ে দাও, ল্যামডার জায়গায় এটা তোমরা বসিয়ে দাও যে পাই ইন্টু আচ্ছা সরি ল্যামডার জায়গায় বসাও 6000 ইন্টু 10⁻⁻10, আর বিটাটা বসাও পাই ইন্টু 0.1 বাই হচ্ছে 180। যা আসবে সেটা মিটারে অ্যান্সার আসবে এবং সেটাই হয়ে যাবে তোমাদের উত্তর। ক্যালকুলেশন তোমরা নিজেরা করো, আমাকে কমেন্টে জানিও কত উত্তর আসছে। আজকের শেষ প্রশ্নটা হচ্ছে বাঁকুড়া জেলা স্কুল থেকে। দেখে নাও কি বলছে কোশ্চেনটা। বলছে ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য হলো 5000 অ্যাংস্ট্রম। তা তরঙ্গ দৈর্ঘ্য তোমার দেওয়া আছে 5000 অ্যাংস্ট্রম। ওকে, আচ্ছা আর কি দেওয়া আছে বলছে ছিদ্রদ্বয়ের মধ্যে ব্যবধান মানে স্মল ডি দেওয়া আছে কত 0.2 মিলিমিটার। তাহলে সব আমরা মিটারে করে নেবো, 5000 ইন্টু 10⁻⁻10 মিটার করে নেবো এটাকে, এটা 2 ইন্টু 0.2 10⁻⁻³ করে নেবো -3 মিটার। ওকে, বলছে এবং পদ্মার দূরত্ব দিয়ে দিয়েছে, অর্থাৎ ক্যাপিটাল ডিও দেওয়া আছে কত 200 সেন্টিমিটার মানে 200 মানে 2 মিটার, তার মানে 2 মিটার। ওকে, এ বলছে x ইকুয়াল টু 0-তে কেন্দ্রীয় চরমবিন্দু অবস্থিত এবং কেন্দ্রীয় চরমবিন্দুকে শূন্যতম উজ্জ্বল পট্টি ধরলে তৃতীয় উজ্জ্বল পট্টির দূরত্ব কত। মানে যেটা আমরা জানি সেটাই এখানে বলেছে যে ধরো আমরা ধরলাম যে এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি এবং এটা হচ্ছে x ইকুয়াল টু 0 হবে এবং এটাকেই আমরা কি কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি বা শূন্যতম আমরা উজ্জ্বল পট্টি ধরি। এখান থেকে তৃতীয় উজ্জ্বল পট্টির দূরত্ব কত, ওটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। তো এখান থেকে 3 নাম্বার যে উজ্জ্বল পট্টি B3 এর দূরত্ব কত x3 তোমাকে বের করতে বলেছে। তো কি ফর্মুলা ইউজ করব সে দেখো, সেই পথ পার্থক্য P ইকুয়াল টু কি x স্মল d বাই ক্যাপিটাল D। এবার উজ্জ্বল ঝাড়ের ক্ষেত্রে পথ পার্থক্য কত হয় না ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক, তাহলে x d বাই d গেল কেটে n ল্যামডা, তাহলে x ইকুয়াল টু কি হবে x ইকুয়াল টু n থাকলো d ল্যামডা বাই স্মল d। তৃতীয় তার মানে এখানে n এর জায়গা হবে 3, তারপরে n হলো 3, d কত বসবে d বসবে 2, ল্যামডা কত বসবে ল্যামডা বসবে এই যে ল্যামডা 5000 আছে 5000 ইন্টু 10⁻⁻10 বাই হয়ে যাচ্ছে কত স্মল d কত আছে না 0.2 ইন্টু 10⁻⁻3। দেখো মুখে মুখে ক্যালকুলেশন হবে 0.2 টা যদি 2 করে দিই তাহলে এটা হয়ে গেল -4, এটা হয়ে গেল -4, 2 কাটলো তাহলে হয়ে গেল 5 3 15 এবং তারপর 3টে শূন্য থাকলো আর 10⁻⁻10 আর -4 যদি উপরে যা যোগ হয়ে যাবে তাহলে -6 হবে, এটা তাহলে হবে 15 ইন্টু 10⁻³ এত মিটার, অর্থাৎ বলতে পারো যে 15 মিলিমিটার। তোমরা মিটার অবধি করবে, এটাই হয়ে যায় তোমাদের উত্তর। আজকে এই অবধি আমরা রাখছি। ওয়েব অপটিক্স এখনো শেষ হয়নি, ওয়েব অপটিক্সে এখনো গুরুত্বপূর্ণ সেকশন পড়ে আছে। তার মধ্যে এবছর সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার ব্রুস্টারের সূত্র দিয়ে গাণিতিক সমস্যা, অর্থাৎ পোলারাইজেশন অফ লাইট বা সমবর্তন এবং তার সঙ্গে অপবর্তন ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী ক্লাসে আমরা ওই টপিকগুলোরই ভিডিও আমরা নিয়ে আসছি, যেটা হবে সব থেকে সেরা ভিডিও এবং ইম্পর্টেন্ট এবছরের পরীক্ষার জন্য। তো সঙ্গে থেকো, জুড়ে থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।